হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের মুভিটি এমন একটি কাহিনী নিয়ে যা দেখার পর তুমিও ভাববে, ইস, যদি আমিও এমন একটি গুপ্তধনের সন্ধান পেতাম তাহলে কতই না ভালো হতো। আর এমন একটি অ্যাডভেঞ্চার রোমাঞ্চে ভরপুর আমাদের আজকের সিনেমার নাম ন্যাশনাল ট্রেজার, যার আইএমডিবি রেটিং 6.9 আউট অফ 10। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ফাও কথা বাদ দিয়ে সিনে এক্সপ্লেন শুরু করি। মুভির শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যার নাম ব্যান। তার দাদা তাকে একটি গুপ্তধনের গল্প শোনাচ্ছে, আর এই গুপ্তধনের ব্যাপারে খুব কম মানুষই জানে। এর অনেক বছর পর ব্যান যখন বড় হয়ে যায়, সে একটি টিম নিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশে যায় ওই গুপ্তধন খোঁজার জন্য। তার দাদা তাকে একটি টোকেন দিয়েছিল যাতে একটা নাম ছিল। সে ওই নামের ব্যাপারে রিসার্চ করে জানতে পারে যে সেটি হলো একটি জাহাজের নাম। তার এক বন্ধু যার নাম র্যালি, সে তাকে ওই জাহাজের লোকেশন খুঁজতে সাহায্য করে। এরপর তারা অ্যান্টার্কটিকায় এসেছে জাহাজটি খুঁজতে। লোকেশনে যাওয়ার পর তারা বরফ খুঁড়তে শুরু করে। অনেকক্ষণ খোঁড়ার পর সত্যি সত্যি তারা ওই জাহাজটি সেখানে খুঁজে পায়। এতে বেন অনেক খুশি হয়, কেননা সে তার জীবনের অনেক মূল্যবান সময় এই গুপ্তধন খোঁজার পেছনে দিয়েছে। সে ইয়েনকে ধন্যবাদ জানায়, কেননা এই গুপ্তধন খোঁজার মিশনে সেই যাবতীয় খরচ দিয়েছিল। পরে তারা ওই জাহাজের ভিতরে ঢুকে তারা সেখানে বারুদের অনেকগুলো ড্রাম দেখতে পাই, যাতে এখনো বারুদ অক্ষত আছে, কিন্তু তারা সেখানে কোনো রকম গুপ্তধন দেখতে পায়নি। এটি পর বেন একটি ডেড বডি দেখতে পাই, যে কিনা একটি বক্সকে নিজের সাথে ধরে রেখেছে। বেন সেই বক্সটা খুলে দেখে সেটার ভিতর নকশা করা একটি ট্রেজার আছে। সে এটা থেকে বুঝতে পারে না যে কেন এই লোকটি এটাকে নিজের কাছে জড়িয়ে ধরেছিল। হাতে নিয়ে একটু দেখার পর সে বুঝতে পারে এটার সামনে কিছু একটা খোদাই করে লেখা আছে। সে নিজের হাত কেটে রক্ত দিয়ে সেটার ছাপ একটি কাগজে তুলে সে ওই লেখাটা দেখার পর প্রচন্ড হতাশ হয়ে যায়। ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমাদের মধ্যে প্রায় 95% লোকই আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না। ভাই, একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় আর প্রচুর সময় লাগে, তাই সাবস্ক্রাইব করার মধ্যে কোনো কিপটেমি করো না, এখনই সাবস্ক্রাইব করো। কেননা এটার দ্বারা সে আরেকটি ক্লু পায় ওই গুপ্তধনের ব্যাপারে। সে সবাইকে বলে এখানে লেখা আছে একটি অদৃশ্য নকশার ব্যাপারে, যা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্টের পিছনে রয়েছে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলি, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট হলো আমেরিকার স্বাধীনতার একটি দলিল, যার মাধ্যমে আমেরিকা স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তাই এটি আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল। বেন বলে এই ডকুমেন্টের কাছে পৌঁছানো বা এটা নিয়ে কাজ করার জন্য সরকার আমাদের অনুমতি দেবে না। কিন্তু ইয়েন বলে, আচ্ছা তাহলে এটিকে চুরি করে ফেললে কেমন হবে? বেন বলে, এটা আমরা করতে পারি না, এটা চুরি করা মানে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু ইয়েন তার কোনো কথাই শুনে না। সে তার এক লোককে বলে বেনের উপর গুলি করতে। বেন বলে, আমাকে মেরে ফেললে তুমি এই গুপ্তধন কোনোদিনই খুঁজে পাবে না। এই কথা শুনে ইয়ানো বুঝতে পারে যে তাকে মেরে ফেললে সে কখনোই গুপ্তধনের কাছে যেতে পারবে না। তাই সে তার বন্ধু র্যালিকে মেরে ফেলার অর্ডার দেয়। এটা দেখে বেন তার কাছে থাকা একটি ফ্লেয়ার স্টিক জ্বালিয়ে দেয় আর ইয়ানকে হুমকি দেয় যদি সে র্যালিকে কিছু করে তাহলে সে ওই ফেয়ার স্টিকটি বারুদের মধ্যে ফেলে দেবে। সবাই ভাবছিল সে হয়তো এমনি ভয় দেখানোর জন্য বলেছে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে সেটা বারুদের দিকে ছুঁড়ে মারে। কিন্তু সেটা নিচে পড়ার আগেই ইয়ান সেটা ধরে ফেলে। সে জানতো না যে তার হাতে কিছু বারুদ লেগে আছে, তাই সেখানে আগুন ধরে যায় আর ইয়ান সেটা নিচে ফেলে দেয়। নিচে পড়তেই সেখানে আগুন ধরে যায় আর কিছুক্ষণের মধ্যে সেখানে একটি বিস্ফোরণ হবে। তাই ইয়ান তার লোক নিয়ে বাইরে চলে যায়, কিন্তু ব্যান আর রেলিকে সেখানেই রেখে তারা দরজা বন্ধ করে দেয়। কিন্তু শেষ মুহূর্তে ব্যান সেখানে একটি বাংকার খুঁজে পায় আর তারা সেখানে ঢুকে পড়ে। দেখা যায় কিছুক্ষণের মধ্যে জাহাজে একটি বিস্ফোরণ হয় আর ইয়েন ভাবে ব্যান আর রেলি হয়তো মারা গেছে। এর কিছুদিন পর ব্যান আর রেলিকে দেখা যায় FBI এর হেডকোয়ার্টারে গিয়ে সেখানে থাকা অফিসারদেরকে বলে কিছুদিনের মধ্যে একজন লোক ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টটি চুরি করে ফেলবে। তার কথা শুনে সেখানে থাকা কেউই বিশ্বাস করেনি। তাই তারা একটি মিউজিয়ামে যায় যেখানে ওই ডকুমেন্টটি ছিল। সেখানে সে এই মিউজিয়ামের ডিরেক্টর অ্যাবিগেলের সাথে দেখা করে সকল ঘটনা তাকে খুলে বলে। এই ডকুমেন্টের পিছনে একটি নকশা রয়েছে যা একটি গুপ্তধনের, কিন্তু অ্যাবিগেলও তার কথাই কোনো বিশ্বাস করে না। সে মনে করে ব্যান গুপ্তধনের কথা বলে এই ডকুমেন্টকে নেওয়ার চেষ্টা করছে।
তাই সে তাদের সরাসরি বলে, যাই থাকুক না কেন এটাই ধরা যাবে না। ব্যান আর রেলি সেখান থেকে বেরিয়ে আসে। আসার সময় তারা ওই ডকুমেন্টটিকে খুব ভালোভাবে দেখে হঠাৎ ব্যান বলে, চলো এটা আমরা চুরি করে ফেলি যাতে এটা ইয়েনের হাতে না পড়ে। রেলি বলে, এটা চুরি করা প্রায় অসম্ভব। তারপর তারা লাইব্রেরিতে গিয়ে সব ডিটেলসে বলে। রেলি বলে, এটা এমন জায়গাতে আছে যেখানে 24 ঘন্টা মানুষের ভিড় থাকে আর চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে নজর রাখা হয়। আর এটাই এমন একটি অ্যালার্ম সেন্সর লাগানো আছে, যদি কেউ এটা টাচ করে তাহলেই অ্যালার্ম বেজে উঠবে। কিন্তু ব্যান বলে, আমাদের এমন একদিন চুরি করতে হবে যেদিন তারা ওই ডকুমেন্টটিকে প্রিজার্ভেশন রুমেই থাকবে, তাহলে সেখানে সিকিউরিটিও এত বেশি হবে না আর মনে হয় না কোনো সেন্সর লাগানো থাকবে তাতে। রেলি তার কথা শুনে তাকে সাহায্য করতে রাজি হয়। তাই তারা দুজনে মিলে একটি প্ল্যান করে। তাদের প্রথমে অ্যাবিগেলের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এরপর প্রিজার্ভেশন রুমের কোড লাগবে। এর কিছুদিন পর ব্যান অ্যাবিগেলকে একটি গিফট দেয় যাতে একটি বিশেষ ধরনের কেমিক্যাল লাগানো ছিল। সে যখন প্রিজার্ভেশন রুমের কোড টাইপ করবে তখন কিবোর্ডে তার ছাপ বয়ে যাবে। পরে তারা ওই ছাপ দেখে কোড পেয়ে যাবে। তারা যেভাবে প্ল্যান করেছিল সবকিছু সেভাবেই হচ্ছিল। কিন্তু অপরদিকে ইয়েনকেও দেখা যায়, সেও তার দল নিয়ে ডকুমেন্টটি চুরি করার প্ল্যান করছে। এরপর মিউজিয়ামে একটি পার্টি শুরু হয়। ব্যান সুইমারের ড্রেস পরে ভিতরে ঢুকে পড়ে। সে ভিতরে গিয়ে কাপড় চেঞ্জ করে স্যুট বুট পরে অ্যাবিগালের সাথে দেখা করতে যায়। অ্যাবিগাল তাকে দেখে অবাক হয়ে যায়। ব্যান তাকে বলে, আমি মিউজিয়ামকে $50,000 ডোনেশন দিয়েছি, যা একটি ডাহা মিথ্যা কথা। তারপর সে একটি সুযোগে অ্যাবিগালের গ্লাসটি নিয়ে নেয়। অপরদিকে ইয়েনকে দেখা যায় একটি আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতর দিয়ে মিউজিয়ামে ঢুকছে। ব্যান ওই গ্লাসটি নিয়ে রিজার্ভেশন রুমে ঢুকে পড়ে। অন্যদিকে রেলি সিসিটিভি হ্যাক করে ব্যানের ভিতরে যাওয়া ফুটেজটি ডিলিট করে দেয়। ব্যান ভিতরে গিয়ে ঠিক করে পুরো ফ্রেম সহ ডকুমেন্টটিকে সে বাইরে নিয়ে যাবে। আর সে যখন এটি নিয়ে বাইরে যায় লিফট ওঠার জন্য, তখনই সেখানে ইয়েনের লোকজন চলে আসে। তারা ব্যানকে দেখে অবাক হয়ে যায়, কেননা তারা মনে করছিল ব্যান হয়তো মারা গিয়েছে। তারা ব্যানের উপর গুলি করা শুরু করে, কিন্তু ব্যান ওই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট এর কভার নিয়ে বেঁচে যায়। আসলে এতে বুলেট প্রুফ গ্লাস লাগানো আছে। সে লিফটে করে নিচে চলে যায়। সে ডকুমেন্টটিকে ফ্রেম থেকে বের করে নেয়। এটা নিয়ে সে বাইরে যেতেই অ্যাবিগেলকে দেখতে পায়। সে তার নজর এড়ানোর জন্য অন্য একটি রাস্তা দিয়ে বের হয়। অ্যাবিগেলও এতক্ষণে বুঝে যায় যে ব্যান কোনো অতিথি হিসেবে এখানে আসেনি। ব্যান বাইরে আসতেই দেখে অ্যাবিগেল তাকে দেখে ফেলেছে। অ্যাবিগেল বলে, তুমি এটা কি করছো? সে তার কাছে ডকুমেন্টের কাগজটা দেখে সব বুঝে যায় আর সে পুলিশ ডাকতে থাকে। ব্যান তাকে আটকানোর জন্য ডকুমেন্টটি তার হাতে দিয়ে দেয়, কিন্তু তারপরও সে পুলিশ ডাকতে থাকে। আর দূর থেকে এসব ইয়েন দেখে ফেলে। সে অ্যাবিগেলের হাতে ডকুমেন্টটি দেখে তাকে তার গাড়িতে তুলে নেয়। আর এতক্ষণে মিউজিয়ামের গার্ডরাও জেনে গেছে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট চুরি হয়ে গেছে। তাই তখনই সেখানে FBI চলে আসে তদন্ত করতে। অন্যদিকে ইয়েন গাড়ির মধ্যে অ্যাবিগেলকে বলে ওই ডকুমেন্টটি তাকে দিয়ে দিতে। অ্যাবিগেল তাকে না বলে দেয়, কিন্তু তাদের গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি চলে আসে আর ড্রাইভার গাড়ি ঘোরানোর চেষ্টা করে। এতে অনেক ঝাঁকুনি হয় আর সকলেই সেখানে পড়ে যায়। এই সুযোগে অ্যাবিগেল পালানোর চেষ্টা করে, কিন্তু সে গাড়ির দরজায় ঝুলে যায়। পিছনে ব্যান আর রেলি অ্যাবিগেলকে বাঁচানোর জন্য তাদের পিছু করছিল। এর মাঝে ইয়েন অ্যাবিগেলের হাত থেকে ডকুমেন্টটি নিয়ে নেয়। ব্যানও অ্যাবিগেলকে ঝুলতে দেখে তার হাত বাড়িয়ে তাকে গাড়িতে তুলে নেয়। তারা গাড়ি নিয়ে অন্য রাস্তায় চলে যায়। ইয়েন ওই ডকুমেন্টটি খুলেই বুঝতে পারে যে এটি নকল। ব্যান অ্যাবিগেলকে বলে, আমি ডকুমেন্টটি চুরি করছিলাম যাতে এটি অন্য কারো হাতে না পড়ে। অ্যাবিগেল বলে, কিন্তু এখন তোমার জন্য এটি একটি খারাপ লোকের হাতে পড়ে গেছে। তখনই ব্যান চমক করে দিয়ে বলে, ওই ডকুমেন্টটা নকল ছিল, আসলটা আমার কাছেই আছে। সে বলে, আমি আসার সময় মিউজিয়ামের স্টোর থেকে একটি নকল ডকুমেন্টও কিনে আনছিলাম, যাতে কোনো সমস্যা হলে নকলটি দিয়ে আসলটি সেভ করা যায়। অ্যাবিগেল এটা দেখে হাফ ছেড়ে বাঁচে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সে ওই নকল ডকুমেন্টটি কেনার জন্য তার কার্ড দিয়ে পেমেন্ট করেছিল, যার কারণে FBI তার লোকেশন ট্র্যাক করে ফেলবে। তাই সে এখন তার বাড়িতে যেতে পারবে না। আর তার বাড়িতে গুপ্তধনের ব্যাপারে সকল কাগজপত্র রয়েছে। তার একটি জায়গাতে গাড়ি থামিয়ে চিন্তা করতে থাকে কি করবে এখন। ব্যান বলে, ফ্র্যাঙ্কলিনের চিঠিগুলোতে লেখা আছে যে কিভাবে ডকুমেন্টের পিছন থেকে
কোডটি পাবো আমরা, কিন্তু সেগুলো আমার বাড়িতে রয়েছে আর সেখানে হয়তো এতক্ষণে এফবিআই পৌঁছে গেছে। তারা দুজন কথা বলছিল, এর ফাঁকে অ্যাবিগাল ওই ডকুমেন্টটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বেন তাকে ধরে ফেলে আর বলে, আমার বাবার কাছে ওই চিঠিগুলোর কপি আছে মনে হয়। এরপর তারা সেখানে যাওয়ার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। অন্যদিকে দেখা যায় এফবিআই বেনের বাড়িতে তল্লাশি করছে। তারা সেখানে বিভিন্ন গবেষণাপত্র দেখতে পায় আর ওই চিঠিগুলো একটু পর বেনরা যখন তার বাবার কাছে যায়, সে ভিতরে গিয়েই তার বাবাকে বলে, তোমার কাছে ফ্র্যাঙ্কলিনের ওই চিঠিগুলো আছে না, সেগুলো আমার একটু লাগবে। এটা শুনে তার বাবা বুঝে যায় কেন সে এতদিন পর তার কাছে এসেছে। সে তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি অন্য কাউকে দেখে কিছু শিখতে পারো না? এসব গুপ্তধন টুপ্তধন কিছুই বাস্তবে নেই। আমি আমার জীবনটা নষ্ট করেছি, এর পেছনে তুমিও কি তোমার জীবন নষ্ট করতে চাও? সে তার কথার কোনো পাত্তা দেয় না। এরপর তারা ওই ডকুমেন্টটার পেছনে একটু খোঁজাখুঁজি করছে। তারা সেখানে কিছু কোড দেখতে পায় যা ওই চিঠির সাথে লিঙ্কেড। সে তার বাবাকে আবার ওই চিঠিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমি তো অনেক আগেই সেগুলোকে একটি মিউজিয়ামে দান করে দিয়েছিলাম। এটা শুনে বেন প্রচন্ড রেগে যায় আর তারা সেখান থেকে চলে যায়। এরপর ইয়ানকে দেখানো হয় যে কিনা ওই জাহাজে পাওয়া স্ট্রেচারের লেখাগুলোর মানে বোঝার চেষ্টা করছে। সে বুঝে যায় যে ওই লেখাগুলো ফ্র্যাঙ্কলিনের চিঠির সাথে জুড়ে আছে। সে ওই চিঠিগুলোর ব্যাপারে ইন্টারনেটে খুঁজলে জানতে পারে ফ্র্যাঙ্কলিনের চিঠিগুলো একটি মিউজিয়ামে আছে। সে সেখানে যায় আর বেনরাও সে মিউজিয়ামের কাছে যায়। রেলি বাইরে বসে ডকুমেন্টের কোডগুলো ডিকোড করার চেষ্টা করছিল, কিন্তু সে না পারলেও একটি ছোট্ট ছেলে কোডগুলো ডিকোড করে ফেলে। সে এটা করার সময় বারবার মিউজিয়ামের ভিতরে যাচ্ছিল আর তাকে এভাবে ভিতর থেকে বাইরে আসতে ইয়েন দেখে ফেলে। সে বুঝতে পারে যে ওই বাচ্চাটি নিশ্চয়ই কিছু একটা করছে, কিন্তু ছেলেটি যখন শেষ কোডটি ডিকোড করতে বাইরে যায় তখন দেখে রেলি সেখান থেকে চলে গেছে। আসলে শেষ কোডটি রেলি নিজেই ডিকোড করে ফেলেছিল। সে এটা নিয়ে সোজা বেনের কাছে চলে যায়। দেখা যায় অ্যাবিগালও এখন তাদের সাথে গুপ্তধন খোঁজায় যোগ দিয়েছে। রেলি বলে, এই কোডগুলো ইন্ডিপেন্ডেন্ট হলের ঘোরের স্থানকে নির্দেশ করছে। এটা শুনে তারা সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে ইয়েনও ওই বাচ্চাটাকে টাকা দিয়ে কোডগুলোর মানে বোঝার চেষ্টা করে আর সেও বুঝে যায় ইন্ডিপেন্ডেন্ট হলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বেন সেখানে গিয়ে কোডের বলা লোকেশনে যায় আর সেখানে থাকা একটি ইটে সে একটি বিশেষ চিহ্ন লক্ষ্য করে। সে ওই ইটটা বের করে আর ভিতর থেকে একটি বিশেষ চশমা পায়। সে এটা নিয়ে রেলি এবং অ্যাবিগালের কাছে যায় আর সেটা সে পরে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টের পিছনে দেখে সে সেখানে একটি লোগো দেখতে পায় আর তার পাশে কিছু লেখা ছিল। এর মাঝে তারা বাইরে দেখতে পায় ইয়েনো এতক্ষণে এখানে চলে এসেছে। তাই তারা ঠিক করে আলাদা আলাদা হয়ে এখান থেকে বের হয়ে যাবে। তাই বেন একা ওই চশমা নিয়ে চলে যায়। রেলি আর অ্যাবিগেলের সাথে ডকুমেন্টটি পাঠিয়ে দেয়। তারা ইয়েনের লোকদের কাছ থেকে লুকিয়ে অনেক দূর চলে যায়, কিন্তু হঠাৎ একটি মালগাড়ি তাদের দিকে আসে। অ্যাবিগেল গাড়ির নিচেই পড়তে যাচ্ছিল। রেলি তাকে বাঁচিয়ে ফেলে, কিন্তু অ্যাবিগেলের হাত থেকে ডকুমেন্টটি পড়ে যায় আর সেটা ইয়েন নিয়ে নেয়। সেটা নিয়ে সে সেখান থেকে চলে যায়। রেলি বেনকে সাথে সাথেই ফোন করে সব খুলে বলে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টটি ইয়েন নিয়ে গেছে। বেন বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি গাড়ির কাছে আসো। কিন্তু বেন গাড়ির কাছে গিয়ে দেখতে পাই সেখানে আগে থেকেই এফবিআই এসে পড়েছে। তারাও বেনকে দেখতে পায় এবং তারা বেনকে দেখতে পেয়েই অ্যারেস্ট করে ফেলে। রেলি আর অ্যাবিগেল দূর থেকে এসব দেখে ফেলে সেখান থেকে সরে পড়ে। এফবিআই তাকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। বেন তাদের সব খুলে বলে যে ইয়েন আর সে মিলে একটি গুপ্তধন খুঁজছিল আর কেন সে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট চুরি করেছিল। বেন সেখানে চশমাটি দেখে বুঝতে পারে এটা দিয়ে অন্য একটি অ্যাঙ্গেল দিয়েও দেখা যাবে। আর তখনই বেনকে ইয়েন ফোন করে সে তাকে হুমকি দিয়ে বলে এই চশমাটি নিয়ে একটি পাবলিক প্লেসে দেখা করতে, নাহলে সে তার বন্ধুদের মেরে ফেলবে। এফবিআই এর অফিসাররাও ইয়েনের সব কথা শুনতে পায় আর তারা বেনকে বলে তুমি তার সাথে দেখা করতে যাবে আর এই সুযোগে আমরা তাকে ধরে ফেলবো। এরপর এফবিআই ইয়েনকে ধরার জন্য বেনকে নিয়ে একটি জায়গাতে যায়। দেখা যায় ইয়েন বেনকে ছাড়ানোর জন্য আগে থেকে একটি প্ল্যান করে রেখেছে আর হঠাৎ সেখানে তার লোকজন এসে বেনকে একটি গাড়িতে তুলে নিয়ে চলে যায়। গাড়িতে রেলি বেনকে ফোন করে বলে
আমরা তোমাকে ছাড়ানোর জন্য ইয়েনের সাথে একটি ডিল করেছিলাম। সে তোমাকে FBI থেকে ছাড়াবে, তার বদলে তুমি তাদের গুপ্তধনের কাছে নিয়ে যাবে। এর একটু পর ব্যান ইয়েনের সাথে দেখা করে। ইয়েন তাকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডকুমেন্টটি এবং ওই জাহাজ থেকে পাওয়া স্ট্রেচারটাও দেয় আর বলে পরবর্তীতে আমাদের কোথায় যেতে হবে। বেন বলে আমি জানি না। এরপর ইয়ান বেনকে একটি গাড়ি দেখায় যার ভেতর তার বাবাকে কিডন্যাপ করে রেখেছে। সে বলে যদি ওই গুপ্তধনের কাছে তাকে না নিয়ে যায় তাহলে সে তার বাবাকে মেরে ফেলবে। বেন নিরুপায় হয়ে তাকে বলে আমি যে বিশেষ লোগো ওই ডকুমেন্টটিতে দেখেছিলাম সেটি একটি চার্চকে নির্দেশ করে। তারা তখনই সেখানে যায়। বেন আবার চশমা দিয়ে ডকুমেন্টটি দেখে। এবার সে একটু অন্যরকম ভাবে দেখে আর সে একটি আলাদা নাম দেখতে পায়। এটা দেখে সবাই কনফিউজ হয়ে যায়, এই নামের রহস্য কি। কিছুক্ষণ পর ব্যান বুঝতে পারে এটার মানে চার্চের নিচে থাকা কবরস্থানকে বোঝাচ্ছে। তারা সবাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এর মাঝেই ব্যানের বাবা ব্যানকে বলে আমাদের যেভাবে হোক এদের থেকে পালাতে হবে, কেননা কাজ শেষ হলেই তারা আমাদের মেরে ফেলবে। এরপর তারা ভিতরে যায়। ব্যান ম্যাপে থাকা লোগোটির মতো সেখানেও একটি লোগো দেখতে পাই আর সেই জায়গাটা ভেঙে ফেলে তারা দেখতে পায় সেখানে একটি সুড়ঙ্গ। সেটা দিয়ে সবাই ভিতরে ঢুকে ভিতরে যেয়ে তারা একটি পুরনো জায়গা দেখতে পাই আর নিচে নামার জন্য একটি লিফট আর কাঠের সিঁড়ি দেওয়া আছে। বেনের বাবা তাদের বলে এটা অনেক পুরনো, তাই আমাদের সকলের ভার নিতে পারবে না, কিন্তু ইয়েন সবাইকে জোর করে নিচে নামার জন্য বলে। তারা নিচে নামতেই কাঠের সিঁড়ি ভেঙে যায় আর একজন নিচে পড়ে যায়। এরপর বাকি সিঁড়িগুলো ভাঙতে শুরু করে। কোনো উপায় না পেয়ে তারা লিফটের উপর উঠে পড়ে। লিফটে তাদের একটি জায়গাতে এনে নামিয়ে দেয়। ইয়ান ব্যানকে জিজ্ঞেস করে গুপ্তধন কোথায়। ব্যানও কিছু জানে না ভাব ধরে বলে এরপর আমি কিছুই জানি না। ইয়ান অনেক রেগে যায় আর তাকে বলে যদি কিছু না বলো তাহলে আমি তোমাদের এখানেই মেরে ফেলবো। এই কথা শুনে ব্যানের বাবা তাকে বলে আমার মনে হয় গুপ্তধন এখানে নেই, এই চার্চের নামে নামে আরেকটি চার্চ আছে, গুপ্তধন মনে হয় সেখানেই আছে। এই কথা শুনে ইয়ান লিফট নিয়ে পরে চলে যাওয়ার জন্য রওনা দেয় আর বলে যদি আমি ওই চার্চে গুপ্তধন পাই তাহলে তোমাদের বাঁচানোর জন্য আসবো। আর সে লিফট নিয়ে উপরে চলে যায়। রেলি আর অ্যাবিগাল বলে তাহলে কি আমরা এখানেই মারা যাব। ব্যান বলে আরে না, গুপ্তধন এখানেই আছে। তো এরপর সে একটি দরজা দেখতে পায়, সেটার ভিতরে যায়। সেখানে গিয়ে সে কিছুই দেখতে পায় না। এটা দেখে ব্যান একটু হতাশ হয়, কিন্তু তার বাবা বলে এখানে শেষ ক্লু আছে গুপ্তধনের। ব্যান মশাল দিয়ে দেওয়ালের মাঝে ক্লু খোঁজার চেষ্টা করে আর সে একটি জায়গাতে একটি তালা দেখতে পায় যার আকার ওই ট্রেচারের মতো। সে ওই ট্রেচারটা তার ভিতর দিয়ে ঘোরায় আর একটি দরজা খোলে যেখানে আছে গুপ্তধন। তারা সবাই সেখানে যায় আর গুপ্তধন দেখে অবাক হয়ে যায়। প্রাচীনকালের সব হীরা জহরত, দামি দামি অ্যান্টিক আইটেম, আরো কত কি। এই গুপ্তধনের জন্য ব্যান আর তার বাবা সারা জীবন নষ্ট করেছিল, সেটা আজ সামনে দেখে তারা অনেক খুশি হয়। এর মাঝে তারা সেখানে বাইরে যাওয়ার একটি রাস্তা দেখতে পায়। ব্যান সেটা দিয়ে বাইরে গিয়ে একটি লোককে দেখতে পায়। সে তার কাছ থেকে ফোন নিয়ে FBI এর সিনিয়র অফিসারকে ফোন করে আর বলে সেখানে আসতে। সে কিছুক্ষণের মধ্যে সেখানে আসে। ব্যান তাকে গুপ্তধনের ব্যাপারে বলে আর সে এও বলে আমি এটার জন্য 1 টাকাও চাই না, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্ত হলো অ্যাবিগেলের উপর কোনো অ্যারেস্ট ওয়ারেন্টি জারি হবে না, তাকে তার চাকরিতে আবার নিয়োগ দিতে হবে, গুপ্তধন খোঁজার ক্রেডিট আমাকে এবং আমার সঙ্গীদের দিতে হবে, এর থেকে র্যালিকে কিছু অংশ দিতে হবে, আর আমার উপর থাকা সকল অভিযোগ মুছে ফেলতে হবে। অফিসারটি তার সব শর্ত মেনে নেয়। ইয়েনকেও ধরে ফেলে ব্যানের থেকে ইনফরমেশন নিয়ে। এর কিছুদিন পর সবাই নিজেদের মধ্যে কথা বলছিল। র্যালি ব্যানকে বলে তুমি কেন কোনো অংশ নেওনি গুপ্তধনের থেকে। ব্যান একটু হাসে আর তাকে কিছুই বলে না। একটু পর র্যালি একটি দামি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এতে বোঝা যায় র্যালি গুপ্তধনের অংশ পেয়ে ভালোই বড়লোক হয়ে গেছে। এরপর ব্যান আর অ্যাবিগেল কে দেখা যায় তারা দুজন বিয়ে করে ফেলেছে আর তারা দুজন একটি বাড়ির ভিতরে যাচ্ছে। এর মধ্যে দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসছি নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।